ভারতের অর্থনীতি নিয়ে যখনই কথা হয় একটা ছবি আমাদের সবার চোখে ভাসে, বিশাল উন্নতি, তাই না? কিন্তু এর ঠিক নিচেই একটা বড় প্রশ্ন লুকিয়ে আছে। এই যে এত অগ্রগতি, এর সুফলটা কি সবাই সমানভাবে পাচ্ছে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব। ভারত কিভাবে তার সব নাগরিককে এই উন্নয়নের যাত্রায় সামিল করার এক জটিল অভিযানে নেমেছে। ভারতের অর্থনৈতিক গল্পটা শুরু করলেই একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ে। একদিকে যেমন ভারত এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা বড় অর্থনীতিগুলোর একটা, ঠিক তার উল্টো দিকে আর একটা ছবিও আছে। সেখানে দেশের বেশিরভাগ সম্পদ জমা হয়েছে মাত্র অল্প কিছু মানুষের হাতে। এই বিভাজনটা এতটাই গভীর যে বলা হচ্ছে ব্রিটিশ আমলের চেয়েও বৈষম্য এখন বেশি। তো এই যে দুটো ভারতের কথা বলা হচ্ছে, চলুন এর গভীরে গিয়ে দেখি। কিছু সাধারণ পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে এই বিভাজনের ছবিটা আসলে কতটা মারাত্মক। অক্সফ্যামের একটা রিপোর্ট কি বলছে জানেন? দেশের মোট সম্পদের প্রায় ৭৭% রয়েছে মাত্র ১০% মানুষের হাতে। একবার ভাবতে পারেন? তার মানে বাকি যে ৯০% মানুষ, তাদের সবার কাছে আছে মাত্র ২৩% সম্পদ। এখান থেকেই বৈষম্যের ছবিটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। শুধু টাকার অঙ্কেই নয়, এই বৈষম্যটা আমাদের জীবনে প্রায় সব দিকেই ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাংকের দীপক দাশগুপ্ত যেমনটা বলেছেন, একদিকে আমাদের সেরা ছাত্রছাত্রীরা গোটা বিশ্ব কাঁপাচ্ছে, আর অন্যদিকে দেশের বেশিরভাগ শিশুই প্রাথমিক স্কুলেই ঠিকমতো শিখতে পারছে না। সুযোগের এই বিশাল ফারাকটাই হলো সেই দুই ভারতের আসল ছবি। তো এই বিরাট চ্যালেঞ্জটা মোকাবিলার জন্যেই একটা নতুন পথের কথা ভাবা হলো, যার নাম ইনক্লুসিভ গ্রোথ বা অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি। কিন্তু এই ধারণাটা আসলে কি? চলুন একটু সহজ করে বুঝি। খুব সহজ করে বললে, ইনক্লুসিভ গ্রোথের মানে শুধু দেশের আয় বা জিডিপি বাড়ানো নয়। এর আসল লক্ষ্য হল এটা নিশ্চিত করা যে উন্নয়নের সুফলটা যেন সমাজের একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত, মানে শেষ মানুষটার কাছেও পৌঁছায়। সবাইকে সঙ্গে নিয়ে এগোনো, এটাই হলো মূল কথা। ব্যাপারটা বুঝতে হলে আমাদের দুটো মডেলের তফাৎটা একটু দেখতে হবে। পুরনো ধারণাটা ছিল ট্রিকল ডাউন গ্রোথ, মানে ওপরতলার মানুষদের আয় বাড়লে তার ছিটে ফোঁটা চুয়ে চুয়ে হয়তো গরিবদের কাছে পৌঁছাবে। আর অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি বলছে ঠিক তার উল্টো কথা। এখানে শুরু থেকেই চেষ্টা করা হয় যাতে উন্নয়নের সুযোগটা সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছায়। আর এই যে ধারণাটা, এটা কিন্তু শুধু কথার কথা হয়ে থাকেনি। ২০০৭ থেকে ২০১২ সালের একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারত সরকার এটাকে অফিসিয়ালি গ্রহণ করে। এটা দেশের নীতি নির্ধারণের ক্ষেত্রে একটা বিরাট মোড় ছিল। তথ্য তো বোঝা গেল, কিন্তু ভারত এটাকে কাজে লাগালো কিভাবে? এই ধারণাটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ভারত তার নিজস্ব একটা মডেল তৈরি করেছে। চলুন সেটাই এবার দেখা যাক। অর্থনীতিবিদ ডক্টর অরবিন্দ বিরমানির মতে এই ভারতীয় মডেলটা মূলত ৩টে পিলারের উপর দাঁড়িয়ে আছে। প্রথমত, একটা বাজারভিত্তিক অর্থনীতি, তবে সরকার প্রয়োজনে হস্তক্ষেপ করবে। দ্বিতীয়টা হল অন্তোদয়, মানে সমাজের একেবারে শেষ প্রান্তে থাকা মানুষটির ক্ষমতায়ন। আর তৃতীয়টা হল ম্যাক্রো প্র্যাগম্যাটিজম, মানে কোনো নির্দিষ্ট ইডিওলজিতে আটকে না থেকে যে নীতিটা কাজে দেবে সেটাই করা। এই যে বাস্তববাদী ব্যাপারটা, এটাই কিন্তু আসল কথা। ডক্টর বিরমানির এই কথাটা শুনলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। এখানে বিচার্য হলো কোনো নীতি কাজ করছে কি করছে না, কোনো নির্দিষ্ট মতাদর্শে আটকে থাকাটা আসল উদ্দেশ্য নয়। তো ব্লুপ্রিন্ট তো তৈরি হলো, কিন্তু আসল প্রশ্ন হলো এটা কতটা কাজ করেছে। চলুন এবার একটু এর রিপোর্ট কার্ডটা দেখা যাক। সাফল্য যেমন আছে তেমনই কিন্তু বড় চ্যালেঞ্জও রয়ে গেছে। সবচেয়ে বড় সাফল্য যদি বলেন, সেটা হলো দারিদ্র্য কমানো। ২০০৫ থেকে ২০১৬ এই সময়ের মধ্যে প্রায় ২৭ কোটিরও বেশি মানুষ চরম দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে পেরেছে। সংখ্যাটা একবার ভেবে দেখুন। এটা কিন্তু মুখের কথা নয়, একটা বিশাল অর্জন। কিন্তু সাফল্যের উল্টো পিঠেই আছে বড় বড় চ্যালেঞ্জ। এর মধ্যে সবচেয়ে চিন্তার কারণ হল যুব বেকারত্ব। দেশের প্রায় ১২% যুবক যুবতী, যাদের বয়স ১৫ থেকে ২৯, তারা বেকার। এই হারটা কিন্তু বয়স্কদের বেকারত্বের হারের থেকে অনেকটাই বেশি। আবার যদি সাফল্যের দিকে তাকাই, তাহলে বলতেই হয় আর্থিক অন্তর্ভুক্তির কথা। জনধন যোজনার মাধ্যমে কোটি কোটি মানুষ প্রথমবার ব্যাংকিং সিস্টেমের সঙ্গে যুক্ত হয়েছে। এটা তাদের জীবন অনেকটাই বদলে দিয়েছে, তাদের ক্ষমতায়নে অনেক সাহায্য করেছে। কিন্তু অর্থনীতির একটা বড় কাঠামোগত সমস্যা রয়ে গেছে, যেটাকে বলা হয় জবলেস গ্রোথ বা কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি। হয়েছেটা কি? ভারতের অর্থনীতি কৃষি থেকে সোজা সার্ভিস সেক্টরে লাফ দিয়েছে। মাঝখানের যে ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন খাত, যেখানে সবচেয়ে বেশি চাকরি তৈরি হওয়ার কথা, সেটাকে প্রায় টপকে গেছে। ফলে দেশের জিডিপি বাড়লেও সেই অনুপাতে নতুন চাকরি তৈরি হচ্ছে না।
আর একটা খুব দুঃখজনক দিক হল অপুষ্টির সমস্যা। দেশের অর্থনীতি এগোচ্ছে, কিন্তু তার ছোঁয়াটা সবার স্বাস্থ্যে ঠিকমতো লাগছে না। বিশেষ করে শিশুদের মধ্যে বৃদ্ধি বাধা পাওয়া আর মহিলাদের মধ্যে রক্তাল্পতার মতো সমস্যাগুলো এখনও একটা বড় চিন্তার কারণ হয়ে রয়ে গেছে। তো এই যে সাফল্য আর ব্যর্থতার একটা মিশ্র ছবি আমরা দেখলাম, এরপর কি ভারতের ভবিষ্যৎ পথটা কি হওয়া উচিত? বৃদ্ধিকে সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক করতে বিশেষজ্ঞরা কি পরামর্শ দিচ্ছেন? বিশেষজ্ঞরা মূলত 4টে বিষয়ের উপর খুব জোর দিচ্ছেন। প্রথমত, এমন শিল্পকে গুরুত্ব দিতে হবে যেখানে অনেক মানুষের কাজ হয়। দ্বিতীয়ত, তরুণদের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতায় প্রশিক্ষিত করতে হবে। তৃতীয়ত, ক্ষমতাকে একেবারে তৃণমূল স্তরে নিয়ে যেতে হবে। আর সবশেষে, দুর্নীতি কমাতে প্রতিষ্ঠানগুলোকে আরও মজবুত করে তুলতে হবে। শেষ পর্যন্ত একটা বড় প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। ভারত যখন একটা উন্নত দেশ হবার স্বপ্ন দেখছে, তখন সে কি এমন একটা উন্নয়নের মডেল তৈরি করতে পারবে যা সমাজের সবাইকে সঙ্গে নিয়ে এগোবে? নাকি ধনী আর দরিদ্রের মধ্যে বাড়তে থাকা এই ব্যবধানই তার ভবিষ্যৎটা লিখে দেবে? এই উত্তরটা কিন্তু সময়ের হাতেই তোলা রইল।